জীবনকে আমরা কতজন কতভাবেই না বিশ্লেষণ করে থাকি, কখনো কখনো জীবনের নানা পরিচয় উপস্থাপন করি। সেই উপস্থাপনায় কেউ কেউ নিজেকে ফেমাসও মনে করি। কিন্তু দর্শক, আমরা বিশ্বাস করতে চাই আপনারা প্রত্যেকেই ফেমাস, প্রত্যেকেই নিজ নিজ কাজে অসাধারণ এবং ফেমাস। বিশ্বাসটা শুধু নিজেকে করতে হবে। আর আমরা আপনার সেই বিশ্বাসের জন্য বারংবার আপনাকে প্রশ্ন করে মনে করিয়ে দিতে চাই, আর ইউ ফেমাস? দর্শক, স্বাগত জানাচ্ছি আর ইউ ফেমাস সিজন 4-এ। আপনাদের সাথে রয়েছি আমি আহমেদ রেজা। দর্শক, আর ইউ ফেমাসের আয়োজন মানে ভিন্ন পর্ষা ভিন্ন সারথি আমাদের সাথে যুক্ত থাকে। আজকেও কিন্তু তার ব্যত্যয় করছে না। আজকেও দুর্দান্ত দারুণ কিছু মানুষ আমাদের সাথে যুক্ত রয়েছেন, যাদের আমি অনেক বড় ফ্যান। কিন্তু আমি জানি আপনিও তাদের অনেক বড় ফ্যান, এবং এই আয়োজনটি কিন্তু আপনি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে কিন্তু দেখতে পাবেন। ফলে সেখানে আপনি যে কোনো ধরনের মন্তব্য এবং প্রশ্ন কিন্তু জানতে চাইতেই পারেন আপনার সাথে যুক্ত হওয়ার সারথীদের কাছে, এবং আমি আপনার হয়ে সেই প্রশ্ন এবং উত্তরগুলো জেনে নিতে চাইবো আপনার হয়ে, আপনার মতো করে আমাদের সাথে যুক্ত হওয়ার সারথীদের কাছ থেকে। আমার আর না কালক্ষেপণ করতে ইচ্ছেই করছে না, কেননা আজকে দুর্দান্ত কিন্তু দারুণ আমার পছন্দের মানুষ যুক্ত রয়েছেন। একজন সবাই পছন্দের, আমি জানি, মেজবাহুর রহমান সুমন, চিত্রনাট্যকার ও নির্মাতা, আরও অনেক গুণে গুণান্বিত একজন মানুষ আমাদের সাথে যুক্ত রয়েছেন। দর্শক, স্বাগত আপনাকে আর ইউ ফেমাসের আয়োজনে। নিশ্চয়ই ভালো আছেন? আপনি সময় দিয়েছেন আমাদেরকে, আমরা কৃতার্থ। আমি অনেক দিন ধরে চাচ্ছিলাম যে সুমন ভাই আমাদেরকে একটু সময় দেখ, এবং আমি আমার যতখানি মনে পড়ে যে কোভিডের সময় আপনার সাথে অনস্ক্রিন শেয়ার করার একটা সুযোগ হয়েছিল। কেমন আছেন? এই তো ঠিকঠাক যাচ্ছে। আপনি কি এরকম কম কথা বলেন? না, বেশি কথা বলি। আচ্ছা, বেশি বলেন। কম কথা বললে আমার জন্য একটা রেড ফ্ল্যাগ থাকবে, কারণ আমাকে অনেকক্ষণ ধরে অনেক প্রশ্ন জিজ্ঞেস করতে হবে। দর্শক, আমাদের সাথে একজন দুর্দান্ত অভিনেত্রী যুক্ত রয়েছেন। কেন বলছি যে খুব অল্প সময়ে নিজের জাতটাকে এমনভাবে চিনিয়েছেন যে জানিয়ে দিয়েছেন তিনি বাংলাদেশের, এবং এই বাংলাদেশের এই জায়গাটি তার, এবং সেটি শক্তভাবে গড়ে তোলার জন্য প্রতিটি ধাপে, প্রতিটি সিঁড়িতে তিনি যেভাবে উঠছেন সেটি দৃষ্টান্ত এবং অনুকরণীয় তো বটেই। আমাদের সাথে যুক্ত রয়েছেন নাজিফা তুষি। আঞ্জুম আছে একটা, তাই না? মাঝখানে, হ্যাঁ, নাজিফা আঞ্জুম তুষি, স্বাগত আপনাকে আর ইউ ফেমাসের আয়োজনে। কেমন আছেন? আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। আপনাদেরকে পেয়ে খারাপ থাকার কোনো অপশন নাই, অপশন একটাই, ভালো ভালো ভালো। এবং দর্শক, আমি যে মানুষের কথা বলছিলাম আমার খুব পছন্দের মানুষ, আমি তাকে বলি শক্তিমান অভিনেতা, এবং যিনি আসলে পরিশ্রমী অভিনেতা এবং দীর্ঘ সময় মনোযোগ দিয়ে কাজটা নিজের মতো করে করার চেষ্টা করছেন এবং মুস্তাফিজুর নূর ইমরান, স্বাগত আপনাকে আমাদের আর ইউ ফেমাসের আয়োজনে। নিশ্চয়ই ভালো আছেন? ভালো আছি, ভালো আছি। আপনাকে পেয়ে ভালো লাগছে। কেমন আছেন? ভালো আছি, আপনাকে দেখে ভালো লাগছে। একদম। আপনি যেহেতু এর আগে এসেছিলেন, আমি আপনাকে দিয়ে শুরুটা করছি না, আমরা তুষিকে দিয়ে প্রশ্নটা শুরু করছি। একটা কমন প্রশ্ন থাকে আমাদের এই আয়োজনে, সেটা আমি করতে চাই তুষি আপনাকে। আর ইউ ফেমাস? না, এতদিন মনে করতাম না, এর সাথে এসে মনে হচ্ছে মনে একটু ফেমাস, না হলে তো ডাকার কথা না। ও আচ্ছা, আপনি এমনিতেই ফেমাস। এই ফেমাসের একটা দারুণ ব্যাখ্যা আছে, আমরা একটু ব্যাখ্যাটা পরে শুনবো। শোন ভাই, আর ইউ ফেমাস? তুষি নূর ওরা তো অ্যাক্টিং করে, ওরা ফেমাস। আমি হচ্ছে এই প্রোগ্রামটা আসার কারণে ফেমাস। ও আচ্ছা, আপনি প্রোগ্রামটা আসার কারণে ফেমাস না? মনে হয় আর কি, প্রোগ্রামটার নাম যেহেতু ফেমাস, ওদেরকে নিশ্চিত, আমারটা অনিশ্চিত। আচ্ছা, নূর ইমরান ভাই, আমি এর আগেও বলছি, না এবার একটু শুনতে চাই তাদের মতো করে। ওইটা রিপিট করে, রিপিট টেলিকাস্ট। আমি নিজে ফেমাস না, কিন্তু আমার ভালো লাগে যে চরিত্রগুলো ফেমাস হয়ে যায় আর কি। একটা ছোট্ট ব্যাখ্যা হচ্ছে যে এরকম না ব্যাপারটা, আমি সুমন ভাইকে আইরা একজন সম্মানিত মানুষকে আয়নার জিজ্ঞেস করতেছি, ভাই আপনি কি ফেমাস কিনা, ব্যাপারটা এরকম না মোটেই। বা তুষিকে এনে জিজ্ঞেস করতেছি যে তুষি আর ইউ ফেমাস, নট লাইক দ্যাট। ব্যাপারটার একটা ব্যাখ্যা হচ্ছে আমাদের পক্ষ থেকে, আমরা যেটাকে বলি ফেমাস একটা রূপক শব্দ, এবং এই রূপক শব্দটা হচ্ছে যে যেহেতু আপনারা বাংলাদেশের জন্য কাজ করেন, এবং কাউকে না কাউকে কখনো না কখনো মনে করিয়ে দিতে হয়, ভাই আপনি আপনার কাজটা ঠিকভাবে করছেন তো, আপনি যদি কাজটা ঠিকভাবে করেন তাহলে না আমার জন্য অনেক ছন্দের, অনেক আনন্দের। কেন? কারণ আপনার কাজ দেখে আমি প্রভাবিত হই, আমি হাসি কাঁদি, এবং ওই হাসা কাঁদা ব্যাপারটা দিন শেষে সকল সমীকরণটা 56,000 বর্গমাইলের বাংলাদেশের।
যেখানে আপনি বাস করেন আমি বাস করি, এই জন্য আমরা একে অপরকে জিজ্ঞেস করি ভাই আপনি আপনার কাজটা ঠিকভাবে করছেন, কিন্তু এটা তো সরাসরি বলা যায় না, এই জন্য জিজ্ঞেস করি একটু আর্টিস্টিক ফর্মে আর ইউ ফেমাস, সহজ কথাটা ঘুরেই বলা যায় আর কি। আমরা আসলে দর্শক আরেকটা কথা বলতে চাই, আজকে আমি মনে হচ্ছে যে অনেক আলোকিত বোধ করছি, আমি অত আসলে সুন্দর না ফর্সা না, কিন্তু আজকে আমার দিকে তাকালেই মনে হচ্ছে একটা আলোর ঝলকানি, এবং সেটি হচ্ছে রোদের কারণে। না, আপনারা বুঝতে পেরেছেন যে যে রোদটা আমাদের দিকে তাক করে আছে, সেই রোদের কারণে আমরা সবাই আলোকিত। আমি এই মানুষগুলোর পাশে থাকার কারণে একটু মনে হয় আলোকিত বোধ করছি, তাই কি সুমন ভাই? হ্যাঁ রোদ, হ্যাঁ না, রোদ তো আলো, তাপ, উত্তাপ, অনেক কিছু। ও আচ্ছা, অন্ধকারকে যিনি আসলে একটা বিশ্লেষণ করেন বা অন্ধকারের ডেফিনেশনটা যিনি ভেঙে দেন, সেটাই কি রোদ? কি আসলে ব্যাপারটা রোদ? আমি জানি না, আমাদের আমাদের ছবির ফিলোসফির জায়গা থেকে খুব ডিফারেন্ট। রোদ তো অনেক কিছু, না, আপনার ফিলোসফির জায়গা থেকে, সিনেমার জায়গা থেকে রোদ তো আমাদেরকে যেমন তাপ দেয়, আবার আমাদেরকে একটু ওমও দেয়। তো আমার কাছে ওম ওম। আরাম। হ্যাঁ, আচ্ছা, তুষির কাছে কি রোদ? আমার কাছে রোদ মানে হচ্ছে আলোকিত, যখন মানে কোনো অন্ধকার ঢেকে যায় আর কি, রোদের কারণে আলোকিত হয়। অন্ধকার ঢেকে যে আলোকিত আর ওম হয়। তো হ্যাঁ, উষ্ণতা তো আছে, বাট আলোটা মানে লাইট রিফ্লেকশন, সানলাইট আমার পছন্দ অনেক। সো আর সানলাইট বা কুসুম গরম রোদ, যেটার মধ্যে গা জুড়ানো গা যায়। জুড়ানো যায়। গা জুড়ানো যায়। এবং এই রোদের সাথে সরিষার তেলের কোনো ব্যাপার স্যাপার আছে? আমি এটা শুনবো আপনার কাছ সরিষার থেকে, তেল আমার শুনবো আপনার কাছ কেন? থেকে। রোদটা আপনার কাছে কেমন আসলে? আমার কাছেও তাই আসলে রোদ, ওই যে ওম, এটা 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 এক ধরনের প্রখরতাও হতে পারে আসলে, কিন্তু আমার মনে হয় যে ওই যে গা জুড়ানোর রোদ আর কি। গা জুড়ানোর একটা ব্যাপার স্যাপার। তবে দর্শক, আর হচ্ছে কয়েক ঘন্টার অপেক্ষা, একদমই তাই, একদম না, কয়েক ঘন্টার অপেক্ষা এখন। এবং সেটা অনেক দিন ধরে আমরা শুনছিলাম মেজবার রহমান সুমনের একটা কাজ দেখব, যেটা আপনারা জানেন তার নন্দিত নান্দনিক একটা কাজ হচ্ছে হাওয়া, এবং সেটি পুরো বাংলাদেশ তো বটেই, পুরো বিশ্বজুড়ে একটি অন্যরকম আলোড়ন তৈরি করেছে, এবং তার পরিপ্রেক্ষিতে আমরা তাকে অনেক পছন্দ করি, কিন্তু তিনি এর চাইতে অনেক অনেক ভালো কাজ করেন। এবং তার নতুন একটি কাজ রোদ, যেটি আগামীকাল অর্থাৎ সবাই দেখতে পারবে ঈদের দিন বিকেল 5টা থেকে, মানে সিনেমা হল ওপেন হচ্ছে 5টা থেকে, 5টা থেকে ফার্স্ট শো, তারপর তো তারপর সবার গায়ে রোদ লাগবে, আলোকিত হয়ে যাবে, একটা ওম, একটা উষ্ণতা। এবং যে কি বলে আপনারা বলছিলেন যে একটু নিজের মতো করে রোদ পোয়ানো, ব্যাপারটা কিরকম কিছু কি আছে রোদের গল্পে? আমি কেন দেখবো সুমন ভাই, আমার টাকা খরচ করে ঈদের দিন সময় খরচ করে? হ্যাঁ, এটা তো আমাদের জন্য চাপ, টাকা খরচ করে দেখতে যাওয়া। এটা কি দেখবো আসলে, ওটা বলা তো একটু ডিফিকাল্ট যে ছবিতে কি দেখবো, কারণ হচ্ছে সিনেমা তো যে কোনো আর্ট ফর্ম, সেটা সিনেমা হোক, গান হোক, সেটা এক একটা মানুষের আলাদা আলাদা চয়েস থাকে ওটা দেখার জন্য। কেউ হয়তো যে ধরনের লাইক, কেউ একজন খুব মেটাল কিংবা রক শুনতে চাচ্ছে, আবার কেউ ফোকও শুনতে চায়, কিংবা যে কোনো মানে জনরা তো নানা রকম হয়। তো রোদ এক ধরনের ছবি, সেটার জন্য আমরা সেটার ট্রেলার কিংবা গান অলরেডি আছে, মানুষজন দেখছে, ওগুলো দেখে মানুষের মনে এক ধরনের আগ্রহ তৈরি হতে পারে। আমার তো খুব যাদের আগ্রহ তৈরি হবে না তারা নিশ্চয়ই যাবে না। আমার তো খুব আগ্রহ তৈরি হয়ে যাচ্ছে যে আমি এখানে গেলে আবার নাচবো, হাওয়া হাওয়া, এই হাওয়া সিনেমার মতো সাদা সাদা কালা কালা গান, না ওরকম থাকবে না, ওরকম কিছু নাই, ডিফারেন্ট আবার। হ্যাঁ ডিফারেন্ট, মানে তাই তো হয়, মানে এক একজন তো মানে এক একবার এক একজন এক এক রকম ভাবেই দেখতে চায়। আমার ছবিটা ফার্স্ট ছবি যেরকম হয়েছে, সেকেন্ড ছবি আবার আরেক রকম ভাবে বলার চেষ্টা করা হলো। মানে এখন ব্যাপারটা আপনার একটা ক্যারিশমেটিক ব্যাপার আছে, এটা কি আপনার স্ট্র্যাটেজি কিনা আমি একটু জানতে চাইবো। তার আগে তুষির কাছে জানতে চাই, তুষি আপনার জন্য কি পরীক্ষা, এবং পরীক্ষার ফলাফল কি আগামীকাল বের হবে? কেন বললাম পরীক্ষা না, এখন আর পরীক্ষা নাই, কেন আমি বললাম এই কারণে যে আপনার কাজটার মধ্যে যত্ন থাকে, একটা ব্যাপার থাকে যে আমি কাজটা করতেছি করার জন্য না, টাকার জন্যও না, আবার ফেম হওয়ার জন্যও না। এই কাজগুলো যখন বাদ দিয়ে একজন মনোযোগ দিয়ে কাজটা করে, ওইটা না টের পাওয়া যায়, বোঝা যায় যে আচ্ছা আপনি না ব্যাপারটাতে যত্ন করতেছেন। আমাদের সবাই টাকার জন্য কাজ করি, আজকেও আমি এখানে, সবাই একই ব্যাপার স্যাপার, কিন্তু এটার মধ্যে একটা যত্নের ব্যাপার থাকে। আমি কি ভুল?
না না, টাকাটাও ইম্পর্টেন্ট, টাকার ও, জন্য important কাজ না? করি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। অবশ্যই, একদমই। কিন্তু হ্যাঁ, যত্ন বা ভালোবাসাটাও গুরুত্বপূর্ণ, ওটাই সবচেয়ে বেশি। কেন আপনি তো ফেমটাও পাইতে পারতেন, ফেমটার দিকেও নজর দিতে ফেম পারতেন। পাচ্ছি তো, পাচ্ছেন না? একটু একটু করে মানুষজন তো প্রশংসা করছে, ভালো লাগছে। কি করছে, কি বলছে মানুষ? এই যে অ্যাক্টর হিসেবে অ্যাকসেপ্ট করছে, এটাই তো সবচেয়ে বড়, মানে এটাই তো আমার জন্য অনেক কিছু, যে আমাকে এই জায়গাটাতেই আমার প্রশ্নটা ছিল, আপনি যখন 2014-তে একদম অনেক কিছু হয়ে যান নাই, এই যে অনেক কিছু না হয়ে যাওয়াটাই কি আপনাকে অনেক কিছু তৈরি করে ফেলছে? অনেক কিছু হই নাই এখনো। আমি জাস্ট আমার কাজটা ভালোবাসি, ওটাই করতেছি, দ্যাটস ইট। আচ্ছা, কাজটা ভালোবাসেন, ভালো তো সবাই বাসে, আমরাও বাসি, প্রত্যেক অ্যাক্টর অ্যাক্ট্রেস ভালোবাসেন না আপনি কাজটাকে? এটার মধ্যে বিশেষত্ব কি আসলে, তুষির বিশেষত্বটা কি? আমি জানি না, আমি আমি জাস্ট সিম্পলি কাজ করি, মানে আমি ভালোবেসেই করি কাজটা, কিন্তু এখন এটা অডিয়েন্স পছন্দ করলে আপনারা এটাকে বিশেষণ বা বিশেষায়িত করে তোলেন, কিন্তু আমার জায়গা থেকে জিনিসটা খুবই সিম্পল। একজন ব্যাংকার যেমন ব্যাংকে জব করে, হয়তো অনেক ব্যাংকার থাকে, কেউ একজন থাকে যে অনেস্ট, বা কেউ একজন থাকে যে অনেক পরিশ্রমী, এক একটা মানুষ এক এক রকম। সো আমি এরকমই, মানে জাস্ট আমার মানে কাজটা হচ্ছে, মানে এই কাজটা আমি করে আনন্দ পাই, এবং আমার আনন্দের সাথে অনেকেই আনন্দ পায়, এটা আমার জন্য এখন আনন্দ। আমি এই প্রশ্নের উত্তরটা একটা থার্ড আই পয়েন্ট অফ ভিউ থেকে নিতে চাই, সেটা হচ্ছে আপনি কেন তুষিকে নেন? নেন না, মানে আপনি হাওয়াতে নিয়েছেন, এটাতে নিয়েছেন, কেন নিয়েছেন? এইটা হয় যেটা আমার এই পূর্বের কাজেও এটা আছে, যে কোনো একজন পারফর্মার সাথে আমার কয়েকটা কাজ করতে ইচ্ছা হয়েছে। সেটা আমি টেলিভিশন ফিকশন যখন করেছি তখনও হয়েছে। এইটার কারণ এটার কারণ হয় মনে হয় ফার্স্ট হচ্ছে কমফোর্ট ফিল করা। মানে আমি যখন থেকে কাজ শুরু করি, আমি যেভাবে কাজ করতে চাইতাম কিংবা চাই, আমি একটু অনেক লম্বা সময় নিয়ে কাজটা করতে আমি অনেক তাড়াহুড়া করে পারি না। সে মূল ব্যাপারটা হচ্ছে এটা। মানে আমার যখন অনেক টাইমের ব্যাপার থাকে, তখন আমি সেটা আমার সম্ভব হবে না, আমি জানি। মানে আমার ওইটা, সো আমার এমন কাউকে লাগে যে অনেক সময় দিতে পারে। আর টুসির সাথে তো আমার ফার্স্ট কাজ, মানে আমার প্রথম ছবি হাওয়া করাতে, ওই সময় টুসির ডেডিকেশন আমাকে নিশ্চয়ই মুগ্ধ করে। এই যে এটাই শব্দটাই এতক্ষণ ধরে আমি শুনতে চাচ্ছিলাম সুমন ভাই, সেটা তার কাছ থেকেও। না না, সেটা তো নিজের কথা নিজে বলবে না। ও। সো ওইটা একটা ফ্যাক্ট। আর সেকেন্ড হচ্ছে এই ক্যারেক্টারটা আমি যখন ভাবছিলাম, তখন যে শুরুতেই টুসি কিংবা শুরুতেই নূর এরকম করে না, এটা তো একটা সময়ের 21 সাল থেকে আমি গল্পটা লিখছি যখন, তখন থেকে ভাবছিলাম। এই ভাবতে ভাবতে একটা জায়গায় এসে ফিক্সড হয়েছে। মানে অনেক কিছু হয় একজন অ্যাক্টরের জায়গা থেকে, তারপরে চরিত্রের সাথে তার মিল খুঁজে পাওয়ার জায়গা থেকে, তারপরে হচ্ছে ওই যে শেষে যে হয় ডেডিকেশনটা। আচ্ছা, আমি এই মানুষটার সাথে 8 মাস কাজ করতে চাই, 8 মাস তো তাকে কিংবা 1 বছর তাকে ফুললি ওই টাইমটা দেওয়া, রিদমটাতে ওইটা পাওয়া। ওইটা ওইটা একটা বড়। পেয়ে গেছি আমি উত্তর। নূর ভাই, ইমরান ভাই, আপনার কাছে জানতে চাই যে আমি আপনাকে নিয়ে অনেক সময়, মানে আমি আপনাকে নিয়ে অনেক পছন্দ করি এই কারণে যে আপনি যে তুষির মতো কাজটাতে মনোযোগ দেন, পরিশ্রম করেন, শুধু করার জন্যই করেন না, এবং একটা আপনার এই যে ডেডিকেশন যেটা সুমন ভাই বললেন সেটা থাকে। এবং আমি আসলে অনেক দিন ধরে আপনার জন্য মনে মনে যে আমি ভাবলাম যে সুমন ভাই আরেকটা কি ভালো কাজ করতে পারে, সরি ইমরান নূর ভাই আরেকটা ভালো কি কাজ করতে পারে, কি কাজ করতে পারে, সেই অপেক্ষায় ছিলাম। আমার অপেক্ষাটা কি মিটবে? আমার তো মনে হয় মিটবে, অবশ্যই মিটবে সেটা। মিটবে? অবশ্যই মিটবে। কি কি করেছেন ওইখানে, আপনাকে কিভাবে দেখবো? দেখেন নাই আগে, আপনি দেখেন নাই, কেউ দেখে নাই, কেউ দেখে নাই? কেউ দেখে নাই। আপনি রঙিলা কিতাবও না, রানা তালুকদারও না, কেউ না? না, আমি নিজেও দেখি নাই। ও নিজেও দেখেন না? এই সাধুকে আমরা কেউ দেখি নাই। এই সাধুকে খালি বউকে ছেড়ে দিতে চায়। এই সাধু আরো অনেক কিছু করতে চায়। সাধু কিভাবে সাধু থাকে, সাধু হয়, কি করে, কি হয়, পাগলির সাথে কি, এই প্রেমটা কি, এটা প্রেমের গল্প, প্রেমটা কেমন, আচ্ছা, এই সমস্ত কিছুই আমার জন্য একটা নতুন এক্সপেরিয়েন্স। নতুন একটা একদম। আচ্ছা, আপনি আমার তাল গাছের নিচে যেতে ভয় পাইতেন না? না, একদমই না। তাল গাছটা দেখতে কেমন ছিল, নাকি আপনারা তো অসংখ্য তাল গাছ ছিল। অসংখ্য, হ্যাঁ, অসংখ্য তাল গাছ, অসংখ্য। আচ্ছা, এই যে এই সিনেমা করার জন্য 50,000 গাছ লাগাইছেন আপনি? আরো বেশি, আমরা কাউন্ট করি না, এটা অ্যাজিউম করি। এটা যারা লাগিয়েছিল ওখানে প্রায় 26 জন আমাদের ছিল, মানে মূল আর্টের লোক ছিল। এর বাইরে আরো লোক নেওয়া হয়েছিল যারা গাছ লাগাতো। তারা একটা হিসাব আমাদেরকে দিচ্ছে যে এই 7-8 মাসে ওরা এতগুলা গাছ লাগিয়েছে। এটা কিন্তু একটা জায়গায় না, আরো আমরা যে তাল গাছের ওই জায়গাটায়, মানে কয়েকটা লোকেশন বিভিন্ন জায়গায়।
এবং সেটা এই যে 7-8 মাস ধরে বুনো রক্ষণাবেক্ষণ গাছ, এটা এমন না যে আম আম জাম কাঁঠাল কলা এরকম গাছ না, আচ্ছা। মানে বেসিক্যালি যেই গাছগুলো বিভিন্ন জায়গায় হয়ে থাকে বিভিন্ন সাইজে, 7 ফিট 8 ফিট 6 ফিট, ওই ধরনের গাছ আমরা এমন বাড়িটা এমন একটা অ্যাটমসফিয়ার তৈরি করতে চেয়েছিলাম যেটা একটা বন্যতা আছে, মানে ওই বাড়িটার চারপাশটা একটু বুনো ব্যাপারটা থাকতে হবে। সাথে আমরা কিছু গাছ লাগিয়েছিলাম না, খেজুর কি বলে ওটাকে, সুপারি গাছ কিংবা ওই যে বিভিন্ন ফলের গাছ টাছ, আম গাছ, সবজি, ওগুলো পরে ওগুলো যখন অন্য আমরা গাছগুলো শুতে লাগিয়েছিলাম যাওয়ার যেগুলো ঘন মানে বসতি গ্রামের বাড়িতে ছিল। থাকে, কদম গাছ কিন্তু লাগিয়েছিলাম। আমরা মূল যে আইডিয়াটা ছিল সেই আইডিয়াতে একটা বাড়িকে কেন্দ্র করে যে গাছগুলো থাকে সেই গাছ আমরা লাগাতে চাইও নাই, মানে সিচুয়েশনটা ওটা ছবিটা দেখলে বুঝতে পারবো। আমি অপেক্ষা আছি কেন ঘন্টা শেষ হচ্ছে না এবং আমি দেখবো তো সেই সরিষার তেলের ব্যাপারটা কি? ও সরিষার তেলের ব্যাপার, এটা কেমন কিছু না, মানে যেহেতু আমি একটা রোদ নিয়ে কথা বলছি, হঠাৎ করে আমার দর্শক আমাকে ট্রিগার করবে কেন আমি সরিষার তেল নিয়ে আসছি। আচ্ছা, সরিষার তেল মাখলে তাড়াতাড়ি সানবার্ন হয়। আচ্ছা, So, আমরা যে জায়গাটায় থাকতাম ওই জায়গাটা তো এমনিও না চাইলেও আপনি পুড়ে যাবেন যদি ফর লং টাইম থাকেন, কারণ অনেক হিট এরিয়া। প্রথমে তো নিচে পাথরের মাটি, আর উপরে আবার একটা বর্ডার এরিয়া, উপর থেকে টপ সান, মানে রোদের তাপ শুটিং এ স্পেসে বুঝে গেছি। তো আর যে চরিত্রটা আমি করছি ওটার জন্য আসলে আমরা যে শহরে বেড়ে ওঠা মানুষের যেরকম ভাবে থাকে এটা হলে হবে না, তো ওটার জন্য একটু চেঞ্জ মানে হচ্ছে যে ওই ক্যারেক্টার হওয়ার জন্য আমার আসলে প্রসাধনী বা সুন্দর থাকলে হবে না, ওই জায়গা থেকে আর কি, যে চেয়েছিলাম একটু মানে যতটা স্কিন হেয়ার ড্যামেজ করা যায় ক্যারেক্টার পারপাসে আর কি। সো ওই কারণে সরিষাতে আমরা যখন এখানে থাকতাম অনেক দিন, তো তখন আমার একটাই স্কিন কেয়ার ছিল সরিষার তেল লাগিয়ে পুরা, এটা আমরা হাওয়াতেও করছি, আমার বন্ধুরা পার্কেস রাজ ওরা করছে, রোদে আমি করলাম, নূর ভাই সবাই আমরা, মানে এটাই মানে মজা আর কি। মানে বিইং এ নায়িকা আপনি কোনো ধরনের প্রসাধনী ব্যবহার করেন নাই, কসমেটিক্স যেটাকে আমরা বলি বা চিনি সেগুলো আপনি ব্যবহার করেন নাই, এবং আপনি উল্টো হচ্ছে কি ড্যামেজ করার জন্য সরিষার তেল ব্যবহার করেছেন কেন? আর অনেক কিছুই না, কেন, কারণ এটা আমি চরিত্রের কারণে? অবশ্যই ফর মাই ক্যারেক্টার। ও আচ্ছা, এটা না হইলেও হয়তো একটু মেকআপ টেকআপ দিয়ে না না, করা যেত না? এটাই রং। আপনি চাইলে মেকআপ দিয়ে কালো করা যায়, এটা অনেক ফেক। মানে যখন আপনি অনেক কিছু বড় স্ক্রিনে দেখবেন, আমরা যে জায়গাটা থেকেছি ওখানে ওই ক্যারেক্টার তো অনেক কিছু করে, ও পানিতে কাজ করে, ওর পানি ইউজ করে, সোয়েট হয়, বৃষ্টি, আমাদের তো সিজনের গল্প আছে। তো এই সমস্ত কিছু আমি যদি মেকআপ দিয়ে করতে চাই কালো, সেটা সহজ হতো, কিন্তু এটা রিয়েল হতো না, টেক্সচার অত্যাচারটা তো আসে না। আপনার উপর দিয়ে হয়েছে। অলসো আপনি যখন ঘামাবেন আপনার সোয়েট হবে, আপনার মেকআপটা সরে যাবে, রিয়েল স্কিনটা বের হয়ে যাবে, তো এটা তো আর এই মেকআপের যন্ত্রণায় থাকতে চাই না আসলে। ও, এটা ওই সাইকোলজিতে তো এটা কি আপনার জন্য ড্যামেজ হয় নাই আপনার স্কিনের জন্য? এটা তো ঠিক হয়ে গেছে না এখন আবার। ও ঠিক হয়ে গেছে? আমি জানি না, আপনাকে ওই সময় দেখি নাই তো, হ্যাঁ, শুধু ঠিক হয়ে যতটুকু গেছে। দেখেছি এটা একটা ট্রেলারে। সাময়িক সময়, কিন্তু আমি যে আনন্দটা পেয়েছি চরিত্রটা করে, এটা তো তার থেকে অনেক বেশি। আচ্ছা। আর আমার ড্যামেজ লাগে না, সুতরাং আমি খুব আনন্দের সাথেই করছি, এটা আমার কাছে একটা এক্সোটিক ফিলিং ছিল। ও নাইস, আমি রিয়েলি থেকে বের হয়ে যাই, আমি একটা অন্য চরিত্র হয়ে ঘুরে বেড়াবো, ওর মতন করে হাঁটবো আর পাগলামি করবো, এর থেকে বড় আর মজা কি, যা খুশি করতে পারবো। কেমন থাকে পাগলিটা? পাগলি কেমন থাকে বলেন না। পাগলি পাগলির মতো থাকে, পাগলির মতো থাকে একদম পাগলির মতো থাকতে থাকতে সে গানও গেয়ে ফেলছে। কি একটা ব্যাপার, কি করছেন তাকে, সে অভিনয়টা শুরু করছে এবং সেই পাগলি থাকতে থাকতে মনে করছে সে গান গাইতে পারবে এবং সে গান গেয়ে ফেলছে। এটা কি আপনি বের করছেন নাকি সে সে তার মধ্যে স্বপ্রণোদিত হয়ে যে আমি এখন গান গাইতে পারবো? না, ওইটা হচ্ছে ওখানে যে গান ছিল স্ক্রিপ্টে তা না, ওইটা হচ্ছে ওই এলাকায় একজন ব্যক্তি যার নাম বসর কোম্পানি, উনি হচ্ছে মানে আমরা একটা আমাদের ওখানে তুষি নৌকায় যখন যাচ্ছে এরকম একটা দৃশ্য যেখানে তুষি একটা গুনগুন করে কিছু একটা গাবে, এরকম ব্যাপারটা ছিল। সো ওই এলাকার একটা মানুষের লেখা গান, তার সুর করা গান। সো ওইটা নজরুল নামে একটা ছেলে আছে যে তুষির খুব কাছের ওইখানে হয়ে গিয়েছিল, ও সবসময় তুষিকে অ্যাসিস্ট করতো, তো ও হচ্ছে এই গানটা আমাদের সেটে এসে গাইতো। তো তুষি ওইখান থেকে ওই গানটা পিক করলো, আমাদেরও ভালো লাগলো যে হ্যাঁ এই গানটা হইতে পারে, এই গানটা গুনগুন করে। তো ওই গানটা তুষি ওখানে খালি গলায় গাওয়া, সিনেমাতে খালি গলায় শুনতে পাবে দর্শক, ছোট্ট একটু অংশ। পরবর্তীতে যখন আমরা ঢাকায় ফিরলাম, তখন যখন আমরা সিনেমার গানগুলা মিউজিক্যালি কম্পোজ করছি, তখন সবাই আমাদের ফেস কার্ডের আমাদের সজল শিমুর ওরা সবাই চাচ্ছিল যে গানটা করি। তো তখন তুষি একটু যে আসলেও করবে কিনা। পরে যখন এটা করা হলো, তুষি এবং বাবলু বোস ওরা দুজন যখন এই গানটার ভয়েস দিল, তখন সবাই খুব
এনার্জি হাততালি পাইলো দিল। আমি যে একটু হ্যাঁ হাততালি দিতে চাই একটু। হ্যাঁ আমি সবাই যেমন হাততালি দিয়েছে আমিও হাততালি দিতে রিলিজের চাই। পর না এখন না না আমাদের এখন 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 খালি আমাদের গলায়। নিষেধ করে দিচ্ছে গানটা রিলিজের আগে গাইতে। না খালি এটা না, এটা খালি এখন- গলায়। এটা surprise এটা তো তো নষ্ট। রবীন্দ্র সরোবরে গেয়েছেন আপনি। না না ওইটা তো ফর ওই মোমেন্টে, এখন সরি আমি এরপরে শোতে আপনাকে খালি শোনাবো। গলায় আমরা শুনতে চাই যে আমি একদমই গান গাওয়া, আমি কোনো সিঙ্গার না, আমি এই যন্ত্রণায় মানে মানে ওইটা pressure-এ। ক্যারেক্টার হয়ে গাওয়া কিন্তু ওইটা বেসিক্যালি একটা character যে গানটা আমরা রিলিজ perform। করছি ওইটাও যে খুব আমরা ইচ্ছা করি ওটা যে খুব প্রপারলি গাওয়ার চেষ্টাও তুষি করেনি, কারণ হচ্ছে যেহেতু তুষি সিঙ্গার না, ওই ক্যারেক্টার হয়ে যে গান করছে, আবার আমরা গান যখন কম্পোজ করা হয়েছে তখনও তুষি এটাই মানে ওই গানটার নামই স্টাইলেই করা পাগলির হয়েছে। গান, এবার হ্যাঁ, বুঝে নেন আপনি। So, হ্যাঁ পাগলির প্রেম টেম কি যেন একটা ব্যাপার স্যাপার আছে, এবং সেটা জানার জন্য আমরা তাকে তার চরিত্রের মধ্যে পাঠিয়ে দিচ্ছি, তারপর সে তার কাছ থেকে গানটা শুনবে, এবং সেটার জন্য একটু সময় দরকার, এবং সেই সময়টা আমি এই মুহূর্তে দর্শকদের কাছ থেকে নিয়ে আসতে চাই। দর্শক আরই ফেমাসের আয়োজনে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই, আমাদের সাথেই থাকুন, কোথাও যাবেন না। দর্শক আরও একবার স্বাগত, আপনারা দেখছেন আরই ফেমাসের আয়োজন। এক ঝাঁক গুণী মানুষ, গুণী সারথি আমাদের সাথে যুক্ত রয়েছেন, যাদের সাথে আড্ডাটা হচ্ছিল বেশ জম্পেশ। আমরা ফিরতে চাই সুমন ভাই আপনার কাছে। আপনার একটা কৌশলের কথা আমি শুরুতে বলেছিলাম প্রথম পার্টে, তার আগে আমি একটা বলি যে আপনি কি বলবেন দর্শকদের উদ্দেশ্যে যে 5টা বাজে দেরি করিস না? 5টা বাজে না 8টা বাজে? 8টা বাজে? পাঁচটা। না, কালকে তো সিনেমাটা 5টায় যাবে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে 5টা বাজে দেরি করিস না, এরকম করে বলতে হবে। না সিনেমাটা আস্তে আস্তে দেখুক, তাড়াহুড়া নেই। তাড়াহুড়া নাই। সো কৌশলটা হচ্ছে যে আপনি সুকৌশলে গানটাকে মস্তিষ্কের মধ্যে ঢুকায় দেন, মানুষের কাছে গানটা পরিবেশন করেন না যে আচ্ছা এর আগেও আপনি এই টেকনিকটা করেছেন, লাইক হাওয়ার সিনেমার মধ্য দিয়ে 8টা বাজে দেরি করিস না, কিংবা সাদা সাদা কালা কালা। আমি যে রইদে আইলা গা জুড়াইতে, এই লিরিক্সটা যে আমি নিজে কতবার শুনেছি আমি নিজেই জানি না। কেন করেছেন, কেন করেন, না মস্তিষ্কে এটা কেন ঢুকান? এটা হচ্ছে যে আমি তো আমার গান থেকে স্টার্ট। সো আমি যখন কলেজে পড়ি তখন কলেজে না স্কুলে পড়ি, যখন সরি স্কুল শেষ করার পর আমি গিটার শিখি। তো আমার বন্ধু বান্ধব ম্যাক্সিমামই হচ্ছে মিউজিকের, আমার কিন্তু অন্য প্রফেশনের কম, মানে আমার ম্যাক্সিমাম ফ্রেন্ডরা হচ্ছে ব্যান্ড করে আর কোনো ইনস্ট্রুমেন্ট বাজায়। সো আমার নানু বাড়িতে গানের অনেক প্রোগ্রাম হতো আমি যখন ছোট অনেক। সো গানের সাথে আমার একটা অদ্ভুত সম্পর্ক আছে। আমি এখনও সিনেমা লিখতে গেলে আমি কোনো একটা গান আমাকে খুব ইন্সপায়ার করে, মানে আমার লেখার জন্য আমার কোনো একটা টেম্পো তো লাগে আর কি। সো আমি হাওয়া লিখেছিলাম 8টা বাজে দেরি করিস না, এই গানটা শুনতে শুনতে। আর রোদ আমি লিখেছি হচ্ছে যে যেমনে বাঞ্ছা করে মন ছাড়া কি আর কি, যে গানটা কানাই দাস বল, এই গানটা আমি যতবার আমি স্ক্রিপ্ট লিখতে বসতাম ওই গানটা ছেড়ে দিতাম খুবই লো টোনে, ওইটা আমার ওই স্ক্রিপ্ট লেখার টেম্পো তৈরি করতো। সো আমি যখন গান করি তখন আমি কোনো প্ল্যান করে গান করি না যে এই গানটা আমি আমার সিনেমাতে দিতে চাই, ওটা আপনাতেই ঘটে। তো এইটার মধ্যে ওই সিনেমার নায়িকারা দৌড়দৌড়ি করে না কেন? ওই যে নায়করা যেভাবে আসে লাল্লাল্লাহ অন্য ছবিতে তো করে দৌড়াদৌড়ি, হ্যাঁ অনেক ছবিতে তো দৌড়াদৌড়ি হ্যাঁ করে। করে, কিন্তু আপনারাতে কেন করে না? আপনি গানটাকে কেন মানে এইভাবে সব ছবিতে দেন? দৌড়াদৌড়ি করলে শুধু দৌড়াদৌড়ি হবে, কিছু কিছু হেঁটে বসে শুয়েও থাকা উচিত, শুয়ে থাকা উচিত। মানে না হলে তো অন্য ব্যাপারটা ঘটবে না। তো সেই আপনি না নায়িকা, তো আপনার ইচ্ছা করে না দৌড়াদৌড়ি করে করে এই যে নাচানাচি করতে? আপনাকে সেই অপশনটা কি ডিরেক্টর দিচ্ছে না? তীব্র কোনো ডিরেক্টরের প্রতিবাদ। সাথে করবো নাচানাচি দৌড়াদৌড়ি সবকিছু একই ডিরেক্টরের সাথে সবকিছু করতে হবে কেন? মানে এটা কি মানে এই যে কি বলবো যে ফিলোসফিটা, সে তার একটা ফিলোসফি কিন্তু আপনাদের মধ্যেও পুশ করছে কোনো না কোনোভাবে সে পুশ করছে। এটা কি আপনারা টের পান, বোঝেন? ফিলোসফি না, মানে মানুষ ইন্সপায়ার হয়। আমি যখন কোনো ডিরেক্টরের সাথে কাজ করি তার থটস অনেক কিছু আমি শিখি। আমি তো আসলে অ্যাক্টর হয়েছি আমার নির্মাতাদের সাথে কাজ করতে করতে, তো তাদের চিন্তা ভাবনা অনেকটা প্রভাবিত হয় আমার মধ্যে, এটা তো হয়। আবার এমন না যে তার সব কিছুই আবার পুরোটা জুড়ে আবার আমরা মানে প্রত্যেকটা মানুষ তো ইন্ডিভিজুয়াল, কিন্তু যখন কাজ করি তখন অবশ্যই ওই ফিলোসফি বা যেই ভাবনার বিষয় বা যেই জিনিসটা নিয়ে আমরা কাজ করি সেটা তো সবারই একটা জায়গায় থাকে সবাই। রিমন ভাই, আপনার মধ্যে ফিলোসফিটা কেমনভাবে কাজ করে? আপনি
হয় কি যে পরিচালককে না বুঝলে আপনি আসলে ওই ডেলিভারিটা দিতে পারবেন না। ইন এ সেন্স ফিলোসফিটা বোঝাটাও জরুরি, বোঝাটা এবং ধারণ করাটা, এবং দেন হচ্ছে ডেলিভারিটা দেওয়াটা। ভাই যেমন বললেন যে উনি যখন স্ক্রিপ্টটা লিখছেন ওই গানটা শুনতে শুনতে, এটাও কিন্তু উনি একটা কি বলবো প্রক্রিয়ার মধ্য দিয়ে পুরো ব্যাপারটাকে নির্মাণ করছেন, সৃষ্টি করছেন। সেই সৃষ্টিতে যখন আপনাকে সে অংশ যুক্ত করেন তখন আপনার মধ্যে দিয়ে সেটা বের হতে হবে। কি করেন তখন বোঝার জন্য বা ব্যাপারগুলো ডেলিভারি দেওয়ার জন্য? বোঝার চেষ্টা তো একরকম থাকে, এক ধরনের অবজারভেশন থাকে, বুঝতে পারার চেষ্টা থাকে, কোনোটা যদি শেয়ারিং থাকে, এবং কাজ করতে গিয়ে আমার মনে হচ্ছে যে সুমন ভাইয়ের সঙ্গে আমার ওই বোঝাবুঝিটা মানে আছে আসলে। এবং সেটা হয়তোবা আমরা হয়তোবা অনেক ভাবনার জায়গাগুলো অনেকখানি একই রকম, এবং আমি অনেক কিছু শিখতে পারছি আর কি এই জায়গা থেকে। এবং সুমন ভাইয়ের এই মানে প্রত্যেকটা দৃশ্যকে উনি যেভাবে আসলে ভেবেছেন, ওনার মস্তিষ্কে আসলে এক্স্যাক্টলি কি ভাবনাটা আছে সেই ভাবনাটা কে পোর্ট্রে করারই তো আসলে চেষ্টাটা থাকে সবসময়। সেইটাই করার চেষ্টা করেছি, এবং এটা ওনার উপরে একেবারে বিশ্বাস রেখে, মানে একেবারে কি বলে না, একেবারে কায় মনোভাবকে বিশ্বাস রেখে আর কি, ওনার উপরে যে ইমামের পেছনে আমরা যেভাবে দাঁড়াই আর কি, বিশ্বাস রেখে, ওইভাবেই বিশ্বাস রেখে। কারণ উনি উনি বিশ্বাস রেখে, মানে একেবারে কি বলে না, একেবারে কায় মনোভাবকে বিশ্বাস রেখে আর কি, ওনার উপরে যে ইমামের পেছনে আমরা যেভাবে দাঁড়াই আর কি, বিশ্বাস রেখে, ওইভাবেই বিশ্বাস রেখে। কারণ উনি যেখানে হবে না বা হচ্ছে না সেইটা আমার আলাদা করে ভাবতে গেলে এটা কাজটা ডিস্টার্ব হবে। আচ্ছা, আসলে বরং যদি আসলে যাপনে থাকি আমরা, যে যাপনটা নিয়েই আসলে আমাদের এই পুরো জার্নিটা, যাপনে থাকলে যদি কোথাও কোনো কিছু মন মতো বা ভিশন ওয়াইজ না হয়, উনি তো আছেন, হি ইজ দ্য ক্রিয়েটর, তো ক্রিয়েটর উইল ডিসাইড। সো আমরা তো একটা মানে চিন্তায় কনফ্লিক্ট হয় না, যেহেতু আপনিও ক্যামেরার সামনে যেমন পেছনের মানুষও তেমন, হ্যাঁ, সো আপনারও ক্রিয়েশন আছে, সো অন্য একজন ক্রিয়েটরের সাথে কাজ করতে গেলে সেটা কোনো ধরনের কনফ্লিক্ট তৈরি করে না? না, আমার ক্ষেত্রে কখনোই এরকম হয় না, কনফ্লিক্ট হয় না, বরং কখনো কোনো কিছু মনে হলে হয়তো বা সেটা শেয়ারিংটা হয়, শেয়ারিংয়ের জায়গাটা থাকে। আর আমরা তো খুবই ফ্রিডম নিয়ে কাজ করেছি আসলে। ও আচ্ছা, আমাদের এই ফিলোসফিক্যাল সে ডিক্টেটর না আর কি। আচ্ছা, কিভাবে তৈরি করেছেন নিজেকে? আমি যেহেতু বলতে চাচ্ছিলাম যে আপনার এই চরিত্রটা দেখার জন্য আমি মুখে আছি, বলে কি সেটার জন্য আলাদা কি প্রস্তুতি নিয়েছিলেন? যেমন তুষির একটা বললো যে আপনিও সরিষার তেল ব্যবহার করেছেন, বা তুষি বললো যে সবাই এটা ব্যবহার করেছে। আমার তো নিজেরই মোটামুটি আছে আর কি, সরিষার তেল মেখেই আসছে। আপনি ভাই আলাদা করে এটা করতে হয় না, বাট এই ছবিটা অন্য সব ছবির থেকে কেন আলাদা বা অন্য কাজের থেকে আলাদা, এইটার যে ধ্যান, এই ধ্যানটা খুবই গভীরতম জায়গায় গিয়ে যদি না পৌঁছাইতে পারি আসলে, তাহলে এটা পোর্ট্রে করাটা খুব মুশকিল হবে। এটা আমরা শুরু থেকেই বুঝে গেছিলাম আসলে, যে যার কারণে এই যে সবচেয়ে জরুরি ভিত্তিতে ফোনটাকে সবার আগে দূরে সরাই ফেলতে পারছি আর কি। ফোন ছাড়াতে গেছেন? হ্যাঁ, একদম। এবং আমরা একেবারে শুধু আমি তুষি বলে না, আমরা সবাই একই সঙ্গে যাপন করছি, মানে শুধু আমি খালি পায়ে থাকিনি, সুমন নিজেও খালি পায়ে থাকছেন। মানে এই যে যাপনটা, মানে একটা একজন লিডারের বা একজন ডিরেক্টরের অনেক বড় গুণ হচ্ছে যে তখন তিনি নিজেই আসলে ওইটাকে যাপন করেন এবং ওইটা ছড়িয়ে দিতে পারেন আসলে। রাইট। সুমন ভাই, হাওয়া সিনেমার পরে বেশ কয়েকটা সমালোচনা আমরা শুনেছি যে এটা বিদেশি বিভিন্ন সিনেমার আদলের একটা পোর্ট্রে হয়েছে। এবার কি কোনো ধরনের কোনো শঙ্কা আছে এরকম কিছু? হতে পারে, মানে হয় কি যে মিলে যাওয়ার ব্যাপারটা তো কাকতালীয় হয়। মিলে যাওয়ার ব্যাপারটা হয় কি যে আপনার যে সেটটা, এটাও তো মিলে যাবে পৃথিবীর অসংখ্য সেটের সাথে। আপনার পৃথিবীতে ম্যাক্সিমাম মানুষেরই অসংখ্য রেপ্লিকা পৃথিবীতে ঘোরাফেরা করছে। হয় কি যে আমি এমন কোনো চিন্তা করছি না যে চিন্তা এতই মৌলিক যে পৃথিবীতে আর ঘটে নাই।
আমি মনে করি না যে কোনো সিনেমার, আমি গল্পে খুব একটা বিশ্বাসী না, স্টোরি টেলিং এটা আমি বিশ্বাসী না। আমি বিশ্বাস করি যে একটা ন্যারেটিভ, যেটা আমরা গল্প বলি, সেটা কিভাবে প্রেজেন্ট করা হলো, উপস্থাপনা। আমার ফিলসফিটা কি, একই ফিলসফি পৃথিবীতে নানা প্রান্তে বসে লালন যেই কথাটা বলতেছে, ওপাশে জ্যাক দেরিদা আর চমস্কি আর যেই হোক নানা প্রান্তে ঠিক কাছাকাছি কথা আরেকজন বলছে তার মতো করে। মানে সক্রেটিস সারা জীবন প্রশ্ন করে গেছে, লালনের গানে দেখবেন সারাক্ষণ প্রশ্ন করা, মিল খুঁজে পাবেন না? পাবেন তো। মানে দুজন গ্রেট ফিলোসফার কোশ্চেন করতেছে, কোনো কিছু ফিলোসফি বলছে না, সে শুধু মানুষের কাছে বলছে যে এই কথাটা, মানে একটা প্রশ্ন তুলে দিচ্ছে। সো আমি বলছি যে এই যে মিল খুঁজে পাওয়া, আমরা মানুষ হিসাবে যখন যে কোনো আর্ট ফর্মে আমরা যখন কাজ করি, তখন সেই আর্ট ফর্মে আমার অনেক কিছু বলার থাকে। জি, আর্জেন্টিনায় বসে ওর, ব্রাজিলে বসে ওর, ইরানে বসে আমার মতো আরেকজন যুবক ঠিক আমার মতো করে ভাবছে। সো ওটা আমি হাওয়া করার পর 1 বছর পরে একটা ছবি বেরিয়েছে, ছবিটার নাম আমি ভুলে গেছি। হ্যাঁ, সো আমার ছোটো ভাই ওটা দেখালো, হাওয়ার সাথে অলমোস্ট 40-50% মিল আছে ছবিটার, কিন্তু ছবিটা বেরিয়েছে কিন্তু 23 সালে। হ্যাঁ, সো বিষয়টা হচ্ছে, মজার ব্যাপারটা হচ্ছে ওই ছবিটাতে 23 সালে মুক্তি পেয়েছে, আমি তো নিশ্চয়ই আগের থেকে তাদের স্ক্রিপ্ট পড়ে আসি নাই। সো হয় কি যে মিলে যাওয়া কোনো ব্যাপার না, বিষয়টা হচ্ছে আমরা কপি কখন কোনটাকে বলি, যখন কোনো একটা জিনিস আমরা জানি যে হুবহু সেটা থেকে নেওয়া হচ্ছে। আর মিলে যাওয়া এটা এটা মানে রোদ যে দেখতে আসবে, সে যদি মনে করে যে পৃথিবীর কোনো প্রান্তে রোদের মতো আর একটা ছবি হয়েছে, হতেই পারে। আমি এখন একটা দুর্দান্ত প্রশ্নের জন্য অপেক্ষা করছি, যেটার সাথে মিলে যাওয়াটা খুব জরুরি। শোন ভাই, আপনি কি আর্জেন্টিনা না ব্রাজিল? আমি আর্জেন্টিনা। তো মিলে গিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। তুষি? ব্রাজিল। ব্রাজিল। ঠিক আছে, ওইটা আপ। আমি নট ইন্টারেস্টেড। উনি বলে না। মানে এইটা তো ঠিক না ভাই, বলেন একটা। না, আমরা একদমই কি এটা? ইন্টারেস্ট। আর্জেন্টিনা মনে হয়। আর্জেন্টিনা মনে থাকে না। এই ব্রাজিল বলেন। তো সেই কোন সিনেমা দেখবেন? আমি একটু যদি কয়েকটা সিনেমার নাম বলি, দ্য ইউনিভার্সিটি অফ চাংখারপুল, অফিসার এবং দ্য ইউনিভার্সিটি অফ চাংখারপুল, এটা একটা সিনেমার নাম, সরি। তছনছ, পিনিক, নাকফুলের কাব্য, মাসুদ রানা, মালিক, বনলতা সেন, রকস্টার। অনেকগুলো দেখার ইচ্ছা আছে, রকস্টার বনলতা সেন দিয়ে শুরু করব। রোহিত দেখবেন না? আমি যেটা রোহিত বলি তো রোহিত তো আমার সিনেমা, রোহিত মানুষ দেখবে, আমি মানুষের সিনেমা দেখবো। আচ্ছা, কেন আপনি সিনেমা দেখবেন, সিনেমার পাশে দর্শক সহ একটা ছবি তুলবেন, সেই ছবিটা আবার পোস্ট করবেন, তারপরে পোস্ট করে বলবেন যে আসুন হলে দেখুন রোহিতে গাজর। হ্যাঁ, সবই করবো। কোন সিনেমাটা দেখবেন? আমারও যে ইউনিভার্সিটি অফ চাংখারপুল সিনেমাটা দেখার খুব ইচ্ছা আছে, কারণ ওরা খুব তো স্টুডেন্ট সবাই যারা ছবিটা করেছে, এবং একেবারেই ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম, ওরা নিজেরা অনেক কষ্ট করে ছবিটা বানিয়েছে, এবং এক ধরনের খুব দুঃসাহস করে আসলে ওরা সিনেমাটা হলে নিয়ে আসতেছে। তো আমি ওই ছবিটা দেখতে খুবই ইন্টারেস্টেড, যে ওরা আসলে কিভাবে কেমন হলো ছবিটার, এটা দেখার ইচ্ছা আছে। আর অন্যান্য যে ছবিগুলো আছে তার মধ্যে আমি যতগুলো পারবো আমি চেষ্টা করবো সবগুলো ছবি দেখার জন্য আসলে। রোহিত দেখবেন? রোহিত তো অবশ্যই, রোহিত আমি তো এখনো দেখিনি, তো আমি নিজেই অপেক্ষা করছি বিগ স্ক্রিনে এটা এক্সপিরিয়েন্স করার জন্য আসলে। বাহ বাহ বাহ। রকস্টার দেখার ইচ্ছা আছে। আর বনলতা সেন? বনলতা সেন তো ডেফিনেটলি দেখতে চাই, আমি ডেফিনেটলি দেখতে চাই। আচ্ছা, শোন ভাই কোনটা দেখবেন? দেখবো, এখনো ঠিক করি না, অনেকগুলো ছবি দেখবো। অনেকগুলো দেখবেন, এর মধ্যে রোহিত দেখবেন? রোদ দেখার এখন কিছু নাই, আমি দেখবো সাউন্ড চেক করার জন্য। ও আচ্ছা, যে কেমন লাগছে? মানে ওটা আমি 1000 বার দেখে ফেলছি। আচ্ছা, 1000 বার? ওই পোস্টে সারাক্ষণ থাকলে তো দেখা হয়ে যায়, এভরিডেই দেখতে হয়। সো এই যে 1000 ওদের জন্য সিনেমাটা দেখা আরামের, কারণ দেখেনি, হয়তো কিছু এডিআর করতে এসে দেখা হয়েছে, কিংবা কাজের জন্য, কিন্তু সিনেমাটা দেখা হয়নি। আমার জন্য খুব ডিফিকাল্ট দেখা, কারণ আমার এতবার দেখা হয়ে গেছে, আর দেখতে ইচ্ছা করছে না। তা আমাদের আগ্রহটা বাড়ছে, যে আমি ভাবছি যে কতক্ষণ আসবে এবং কতক্ষণে আপনার সিনেমাটা দেখব, এবং সেই রোদে নিজেকে পড়তে হবে আপনার সিনেমাটা দেখলে। না, পড়তে হবে না, উল্টোটা হতে পারে। উল্টোটা হতে পারে, এটা
তুষ্টি তুষ্টি ব্যাপার তুষি? আমি আগে দেখি, আমি না দেখে বুঝতে পারতেছি না, আমি নিজেই দেখি নাই, সো একসাথে রোদ দেখতে- বেসিক্যালি সরল গল্প, আমার আম্মুর গল্প বেসিক্যালি এটা। আমার আচ্ছা। এই গল্পটা আমার গল্পের মেইন ইস্যুটা পাওয়া আমার আম্মুর কাছ থেকে, যেখান থেকে আমি ইন্সপায়ার হয়েছি এই গল্পটা বলতে। আচ্ছা। রোদের প্রায় 60-70% গল্পই আমার আম্মুর কাছ থেকে শোনা, আর 30%-40% হয়তো আমি যোগ করেছি গল্পটা বলার জন্য, ওই যে একই কথা একটু প্রেজেন্ট কি করার পৌরাণিক জন্য। ব্যাপার স্যাপার এরকম কিছু? ওইগুলো হয়তো আমার যোগ করা, কিন্তু এই গল্পটা আজ থেকে 30-40 বছর আগের একটা গল্প, 30 বছর আগের, যেটা আমার আম্মুর মুখে আমি 21 সালে, হ্যাঁ কোভিডের সময় আর কি গল্পটা শুনি। সো এই তো, তারপর এটাকে একটা ছোট প্রশ্ন, এটা প্রশ্নটা আমার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠলো, আমাকে অন্যভাবে নির্দেশনা দেওয়া হচ্ছে যদিও। আপনি আলফা জেনারেশনে বসে আছেন, সো আপনি আলফা জেনারেশনে বসে থেকে আপনি 50 বছর আগের গল্প বলছেন? না 50 বছর এটা কি না, সাহস? এটা 25-30 বছর, 30 বছর 25 আগে, বছর সেটাও আগে, কি একটা বড় দুর্দান্ত সাহস? সাহস। আমরা ওইভাবে অত গল্পটা বলতে যে অনেক বেশি কি বলে ওই এফোর্টটা দেইনি যে আমাকে খুব ঈর্ষের গল্প বলতে হবে, মানে ফিউচারের গল্প? মানে ফিউচার না, মানে এটা আমি Relevant. পিরিয়ডিক্যাল স্টোরি ডিল করছি এরকম না, আমরা বরঞ্চ টাইমলেস একটা জায়গা তৈরি করার সেটাই, চেষ্টা এরকম করেছি। মানে এই timeless। ছবিটা দেখতে গেলে কারো মনে হবে না এটা কোন সময়ে, এটা এখন না, এটা মনে হবে, কিন্তু এটা কখন সেটাও ছোট ছোট সিম্বল আছে যেখান দিয়ে একটা টাইম ফ্রেম হয়তো বা দর্শক আজ করতে বুঝতে পারে, পারবে। বলতে পারে, কিন্তু আমরা কস্টিউম থেকে শুরু করে কোনো কিছুতেই আমরা এটা রাখতে চাইনি যে Exactly. এটা যে কোনো সময়ের ছবি হতে পারে। একদম যে কোনো সময়ের, এবং সময়টা খুব জরুরি এবং টাইম ফ্রেমটা আরও জরুরি, কারণ আমাকে একটা বিরতি নিতে হবে। দর্শক, আর ইউ ফেমাসের আয়োজনে ছোট্ট একটা বিরতি নিচ্ছে, ফিরছি একটু পরে, আমাদের সাথেই থাকুন, কোথাও যাবেন না। দর্শক স্বাগত আরও একবার, আপনারা দেখছেন আর ইউ ফেমাসের আয়োজন, এক ঝাঁক গুণী মানুষ আমাদের সাথে যুক্ত রয়েছেন। ফিরতে চাই নূর ইমরান ভাই আপনার কাছে, এবং আমাদের একটা পর্ব আছে যাহা বলিব মিথ্যা বলিব, সেই পর্বে আপনাকে স্বাগত। আমি একটা বাক্য বা কিংবা শব্দ বলবো, সেইটা ঘিরে আপনাকে একটা মিথ্যা কথা বলতে হবে, এবং অবশ্যই মিথ্যা কথা বলতে হবে। কাইজার খুব আন্ডাররেটেড সিরিজ। মলয় কেউ খোঁজে না এখন আর। আমি খুঁজি। রানা তালুকদার এর কঠিন মিথ্যা রানা তালুকদার খুব খুব খুবই খুবই খুব খারাপ মানুষের। খুব খারাপ মানুষ। মহানগর মহানগর এটা খুব তেমন একটা ফেমাস হয় নাই। রোহিত এটা এটা খুব স্ট্রাকচার ফর্মুলা ছবি। তুষি নায়িকা মিথ্যা বলতে বলছিলাম আপনাকে। সুমন খুব রাগী। খুব রাগী না। নাফিজা তুষি আপনার কাছে ফিরছি। হাওয়া অনেক মিথ্যা মিথ্যা। বলবো, মিথ্যা বলতে হবে। আমার খুব অপছন্দের কাজ। আইসক্রিম 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 কখনো গলে না। রোহিত রুইদের আলো পড়ে না। রোহিতের আলো পড়ে না। আচ্ছা, মেজবাউর রহমান সুমন উনি উনি খুব খারাপ মানুষ। মুস্তাফিজুর নূর ইমরান আমার অপ্রিয়, আমার সবচেয়ে অপ্রিয় অভিনেতা। পাগলি পাগলিকে আমি ভালোবাসি না। ভালোবাসেন না? একদমই না। আর ইউ ফেমাস? আমি অনেক ফেমাস। শুন ভাই আপনার কাছে ফিরতে চাই। রোহিত অন্ধকার, অন্ধকার। হাওয়া আলো, ওসব এক। সিনেমা হল দর্শক শূন্যতা, আমি দর্শক শূন্যতা। তুষি তুষি সবসময় হাসি খুশি। সবসময় হাসি খুশি। নূর ইমরান ভাই নূর ইমরান
মিথ্যা কথা বলতে হবে না? হ্যাঁ হ্যাঁ, অনেক বাজে অভিনেতা, তাই না? হতে পারে। আচ্ছা, মেজবাহুর রহমান সুমন অনেক বেশি কথা বলে। অনেক বেশি কথা বলে। আমরা একদম শেষ দিকে রয়েছি। আমরা আসলে শেষ 3টা লাইন আপনাদের কাছ থেকে শুনতে চাই। 3টা লাইনের প্রথম লাইনটা হচ্ছে কেন আমি আপনার রোহিত দেখবো সেটা, এবং কেন আপনাদের রোহিতটা লোকজন দেখবে, আর সেটা দিন শেষে বাংলাদেশের সিনেমা, সেই বাংলাদেশের মানুষদের জন্য একটা শুভেচ্ছা বার্তা, এবং শেষটা হচ্ছে ঈদ মোবারক জানানো। কে শুরু করবেন, কে শুরু করবেন? সবার আপনি বলে দেন সবার কথা। নূর থেকে। জি, কেন রোদ দেখবে এটা আপনি আপনার বলা উচিত। আচ্ছা আচ্ছা, শোন ভাই, শুরু করুন। রোদ দেখবে কেন, এটা অনেকবার বলে ফেলছি, আবার বলি। সেটা হচ্ছে প্রথমত এটা রোদের অনেক কিছু বের হয়েছে। আমার এর আগে একটা সিনেমাও বের হয়েছে, হাওয়া। হাওয়া। সো কেউ যদি হাওয়া দেখে ভালো লাগে, তার কাছাকাছি অনুভূতি, একটা মানুষ তো অনেক ধরনের অনুভূতি প্রকাশ করতে পারে না, আমি প্রায় কাছাকাছি অনুভূতি প্রকাশ করি। সো রোদও আর একটা অনুভূতি। সো এটাই। আর হচ্ছে রোদের যা যা বের হয়েছে সেটা যদি দর্শকের যাদের ভাল লাগবে, শুধু তারাই সিনেমা হলে আসা উচিত। আচ্ছা, মানে এর বাইরে আমার এখানে কোনো 5টা গান, নাচ, অন্য কোনো কিছু নাই। মানে আমি নাচানাচি করারও কিছু শেষ নাই। করার আগে আমার জাস্ট একটা প্রশ্ন হঠাৎ এটা করে- প্রেমের গল্প, একেবারেই প্রেমের গল্প। সেই গল্পটা দেখতে আসতে পারে। আমার একটা ছোট প্রশ্ন আপনার কাছে। আমার হাওয়া সিনেমাটা বের হওয়ার পরে আপনার একটা ছবি ভাইরাল হয়েছিল যে ডিরেক্টর পানির মধ্যে নেমে গেছে, এবং সেখানে এই যে ক্যামেরা পার্সনের পাশে বসে ডিরেকশন দিচ্ছেন এবং সেই মোমেন্টামগুলো ক্যাপচার করছেন। এবার আপনি কিসে নেমেছেন, কি ছবি ভাইরাল হবে, দেখ, কখন কোন ছবি বের হয়ে যায় কি জানি কি না। ছবি আছে, কোথায় কোথায় এটা নেমেছেন? তো ওরা ওই যে যারা বিহাইন্ড দ্য সিনের ছবি তুলছে, ভিডিও করছে, ওদের কাছে আছে। হ্যাঁ। ওরা রেডি করছে, ওগুলা মনে হয় রিলিজের 15-20 দিন পর থেকে যাবে, তখন বোঝা যাবে। আচ্ছা, তো শিব, কেন রোহিত দেখবো, এবং একটা শুভেচ্ছা বার্তা বাংলাদেশের মানুষের জন্য, এবং ঈদ মোবারক জানানো। আচ্ছা, সেটা হচ্ছে আমার কাছে মনে হয় যে অলরেডি বলে দিয়েছে যে কেন রোদ দেখবে, কিন্তু আমার মনে হয় যে অডিয়েন্সের, আমি যেহেতু কাজটা করছি, সো আমিও যখন দেখবো আমি অডিয়েন্স হিসেবে দেখবো। সো যতটুকু কাজ করে আমার ফিলিং হয়েছে, আমার মনে হয় যে মানুষ যখন সিনেমা হলে রোদ দেখবে, তার এক ধরনের সে একটা জার্নি করবে, মানে একটা সেটা feel হবে। মানে সে আমার মনে হয় রিয়েলিটি থেকে একটু গভীর অন্য একটা কিছুতে স্টেট। আমরা হয় না যে আমরা স্বপ্নের মধ্যে একটা কোথাও চলে যাই, সেরকম সিনেমাটা দেখার সময় সে একটা ঘুরবে, একটা ওয়ার্ল্ড, অন্য একটা ওয়ার্ল্ড, সেটা সিনেমাটিক এক্সপিরিয়েন্স হবে, এটা আই বিলিভ। যে কোনো মানুষ যখনই দেখবে তার এক ধরনের একটা, সেটা অন্য জগতে যাবে। সো এইরকম এক্সপিরিয়েন্স কেউ যদি করতে চায়, তার সে রোদ দেখুন, আপনার খুব ভালো লাগবে। কারণ রোদ আসলে সিনেমা, আমার যেটা মনে হয় যে রোদ সিনেমা হলে সিনেমা, এক একটা সিনেমা এক এক রকম হয়, বাট এই রোদ সিনেমা হলে এক্সপিরিয়েন্স করার মতন সিনেমা। মানে রোদ কখনোই ফোনে বা ছোট স্ক্রিনে দেখে মজা লাগবে না। আর যেহেতু ঈদের মৌসুম, সবাইকে ঈদ মোবারক, এবং আশা করবো সবার সাথে হলে দেখা হবে। বাহ, শুধু 2টা কারণ না, অনেকগুলো কারণ আছে। আচ্ছা, প্রথম কারণ হচ্ছে যে এটা মেজবাহুর রহমান সুমনের ছবি, সিনেমা। দ্বিতীয়ত হচ্ছে এটা বাংলাদেশের ছবি, বাহ, বাংলাদেশি গল্পের ছবি। এখানে যা 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 দৃশ্যপট এতদিন ধরে সবাই দেখছে, প্রমোশন সব কিছু বাংলাদেশকেই এই না Represent করে, right. রিপ্রেজেন্ট করছে। তৃতীয়ত হচ্ছে এটা একটা ঘোর লাগা ছবি, এই ঘোর লাগবে, এবং এই সিনেমাটা এমন একটা সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স দর্শককে দিতে যাচ্ছে, যে এক্সপিরিয়েন্স আজ পর্যন্ত বাংলাদেশের সিনেমার দর্শক পায়নি বলে আমি বিশ্বাস করি, এবং এই এক্সপিরিয়েন্সটা দর্শকের মিস করা ঠিক হবে না, তাই সে রোদ দেখবে, এই ঘোরটার জন্য দেখবে। আর যে বাংলাদেশের সকলকে ঈদের শুভেচ্ছা তো জানাচ্ছি, ঈদ মোবারক জানাচ্ছি, সাথে রোদ মোবারকও জানাই দিলাম। রোদ মোবারক। রোহিত মোবারক, বাহ, এটা তো কালকে থেকে এটা রোহিত চালাইতে হবে, মোবারক। রোহিত মোবারক, রোহিত মোবারক। আচ্ছা, এটা রোদ মোবারক কেন হলো না ভাই? আঞ্চলিক নাম রোদের। রোদ, আমি যেই মানুষ দুটার গল্প বলেছি, সাধু রোদে। এবং সাধু এবং তার পাগলি। পাগল বউ, পাগলি। তারা যেই অঞ্চলের মানুষ, ও তো রোদ উচ্চারণ করতে পারে না। তা আমি তো চরিত্র থেকেই নাম নিচ্ছি। আমি তো- আচ্ছা, মানে কাইন্ড অফ ও রোদ উচ্চারণ করে না, ও তো রোদই বলে। মানে এইরকম প্রেম দেখার জন্য সবাই আসতে হবে আর কি, সেটা সবাইকে। সকল বয়সী সকলে।
ঠিক আছে, আমাদের জায়গা থেকে শেষ। আমি শুধু একটা ওনারশিপ নিতে চাই আপনার কাছ থেকে, অনুমতিটা দিবেন? না প্লিজ, আমি অসুস্থ, প্লিজ। না না, আপনার জন্য না, আপনার গানটা আমি শুনতে চাচ্ছিলাম, আপনি শোনাবেন না, আমি এই জন্য জোর করি নাই। সো থাকলে ভালো লাগতো। অনুমতিটা হচ্ছে যে আপনি তো সিনেমাটা বানাইছেন, কিন্তু সিনেমার মালিকানাটা কিন্তু আমার। মানে কারণ হচ্ছে যে আমি বাংলাদেশের মানুষ, এই সিনেমাটা বাংলাদেশের, ফলে বিইং এ বাংলাদেশি, এটা আমি কিন্তু মালিক এবং আমার মতো দর্শকরাও মালিক। আমি একটু ওনাদের কাছ থেকে বিদায় নিতে চাই এবং আপনাদের কাছ থেকে প্রথমেই বিদায় নিতে চাই। ধন্যবাদ, আপনারা আমাদেরকে সময় দিয়েছেন, আপনাদের মূল্যবান সময় আমাদের সাথে ব্যয় করেছেন। ঈদ মোবারক জানাচ্ছি এবং আপনাদের সিনেমার জন্য অনেক শুভাশিস, শুভকামনা রইল। নিশ্চয়ই সেটা রোদ মোবারক হবে এবং রোদ আরো মোবারক। একবার সাদা সাদা কালা কালার মতো নাচতে চাই। নিশ্চয়ই নাচানাচি না হোক, অ্যাটলিস্ট মনের তৃষ্ণাটা পেতে চাই। ধন্যবাদ আপনাদের জন্য, শুভাশিস রইল। দর্শক, আমি যেটি বলছিলাম যে মূলত এই সিনেমাটার মালিক কিন্তু আপনিও, আমি যেমন মালিক আপনিও কিন্তু মালিক। কারণ এটা না বাংলাদেশের সিনেমা, এটা মেজবাউর রহমান সুমনের সিনেমা শুধু না, এটা আপনার সিনেমা, আমার সিনেমা। যাই হোক না, দেখুন, সমালোচনা করুন, ভালো লাগলে সেটাও জানান, যে যেভাবে পারুন বাংলাদেশের সিনেমা দেখুন। দিন শেষে পুরো অংশটাই আসলে বাংলাদেশের, আমাদের দেশের, লাল সবুজের। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী আয়োজনে। তার আগে একটা কথা বলতে চাই, ঈদ মোবারক, রোদ মোবারক।